আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কৌটায় অল্প একটু আটা ছিল, তো ভাবলাম সেই আটাটুকু দিয়ে বাবুকে 2টা গোলা রুটি করে দিই। আর ও গোলা রুটি খেতে তো ভীষণ ভালোবাসে। সকালে যদি ভাতের পরিবর্তে এইটুকু করে দিতে পারি তাহলে আর স্কুলে যাওয়া নিয়ে অথবা খাওয়া নিয়ে বায়না করে না। তো ওর তো এক্সাম চলছে, স্কুলে ক্লাস না এখনই, এই সময়টাতে সবারই এক্সাম চলছে। তবু সকালে যাতে একটু ভালোভাবে খেয়ে যেতে পারে এটা সবসময় চিন্তা হয়। তো তাড়াতাড়ি করে এই গোলা রুটিটা করে দিচ্ছি। গোলা রুটির ভিতরে সামান্য একটু লবণ দিয়েছি, তাছাড়া আর কিছুই দেয়নি। আমাদের এখানে আবার এটার ভিতরে অনেক রকমের সবজিও দেয় অনেকে, পেঁয়াজ, তারপরে ফুলকপি সিদ্ধ অথবা বাঁধাকপি কুচি, টমেটো কুচি সব কিছু একসাথে মিক্সড করেও এই গোলা রুটিটা কিন্তু করা যায়। কিন্তু আমার বাসায় এইগুলো যদি কিছু অ্যাড করি তো ওগুলো তো খাবেই না, বরঞ্চ না খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে। তো সেই কারণে আমি গোলা রুটিটা করে দিচ্ছি আর এর সাথে একটা ডিম ভেজে দিয়ে দিব। তাহলে আর সকালে কখনো কোনো ধরনের আমার বায়না শুনতে হবে না। শীতের সকালে কিন্তু কোনো রকম খেলেই হয়ে যায়, আর সকালের দিকে খিদেটাও কম থাকে। আর শীতের সকাল বলতে তো আমার মনে হয় যে না খেয়েও থাকা যায়, একদমই খেতে ইচ্ছা করে না, শীত শীত লাগে। তো তারপরও এগুলো যদি একটু করে দিতে পারি তাহলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়, ওদের পেটটাও ঠান্ডা থাকলো আর আমারও মাথায় কোনো টেনশন থাকলো না। শীতের সময় অনেক ভোরবেলা উঠলেও কী হবে, কিন্তু কাজ করে উঠতে পারি না। মনে হয় একটা না একটা কাজ থেকেই যায়, পরবর্তী দিন ওই কাজটুকু করে নিতে হয়। এত ভোরে উঠেছি, তারপর নাস্তা তৈরি করেছি, এইদিকে একটু ঘরটা ঝাড়ু দিতে আসছি। আর ঘরের ভিতর প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছিল, এত দুর্গন্ধ যে বসতে পারছিলাম না। তো তারপর ভাবলাম যে এগুলো উঠিয়ে দেখি কোথাও কিছু মরে রয়েছে কিনা। তো যাই সেই সাথে সাথে একটু জানালাটাও ভালো করে ঝেড়ে নিলাম। এইটা তো রাস্তার সাইডে জানালা, তো এটা যদি ভালো করে পরিষ্কার রাখতে না পারি তাহলে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। আর পর্দা নিচে থাকে, সে কারণে প্রচুর ময়লাও পড়ে। তো জানালাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে আশপাশটা একটু পরিষ্কার করে নিব। কিছুদিন আগে ইঁদুর মারা ওষুধ কিনেছিলাম, তো সেই ইঁদুর মারা ওষুধগুলো আমি আমার ওয়ারড্রপের নিচে, তারপর সানসেটের উপরে যে রান্নাঘরে যে সানসেটটা আছে সেই সেটটার উপরে রেখেছি। তারপরে পালঙ্গ নিচে এইভাবে করে যে কোনায় কোনায় আর কি ইঁদুর আসার সম্ভাবনা আছে, তো সেখানে সেখানে দিয়েছিলাম। আমার মনে হয় ইঁদুরটাই মরেছিল। আর সেই কনফিউশনে ঘরের সমস্ত জিনিস একটু এলোমেলো করে পরিষ্কারও করছিলাম। তো এর একটা সরাতেই দেখি যে ইঁদুরটা ঠিক এখানেই মরেছে। তো এত দুর্গন্ধ বেরোচ্ছিল, তো ভীষণ আমার তো এমনিই শ্বাসকষ্ট, ভয় পাচ্ছিলাম যে এটা পরিষ্কার করতে যেয়ে আবার নিজে অসুস্থ হয়ে না পড়ি। তো যাই হোক হয়নি। আর এর একটা সরাতে যেয়ে কিন্তু ওর একটা পায়াটা একটু বেঁকে গেছে, সেটা আবার ঠিক করে নিচ্ছি, নিয়ে আস্তে করে একটু সরালাম। আর এখান থেকে ইঁদুরটা পরিষ্কার করে উঠতে পারলে আর কি বাঁচাবাঁচি।
তারপর ঘরটা একটু ভালো করে মুছেও নিতে হবে, কেননা যে পরিমাণে গন্ধ বেরোচ্ছে আর এটাতে কিন্তু প্রচুর জীবাণুও ছড়াচ্ছে। আর বাসায় তো 2টা বাচ্চা আছে অলরেডি, তারা সবসময় নোংরা এটা ওইটা হাতে নিবে। আর এই বিষাক্ত জিনিস এবং ইঁদুরের ওই পচা শরীরটা যদি বাই চান্স হাত দেয় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঘরে যেদিন জিনিসপত্র সরিয়ে একটু ঝাড়ঝুড় দেওয়া হয়, প্রতিদিনই ঝাড় দেওয়া হয়, কিন্তু তবুও এতটা ময়লা যে কোথা থেকে থাকে সেটা একমাত্র উপর আল্লাহই জানে। এত ময়লা যে কিভাবে আসে, মনে হয় ইঁদুরেই নিয়ে গেছে। যে এত যে বিস্কুটের খোসা, তারপরে কাপড়, তারপর আরও কমলা লেবুর খোসা, অনেক ধরনের জিনিস হচ্ছে ওই একটুখানি র্যাকের পিছনেই ছিল। এগুলোও মনে হয় ইঁদুরেই টেনে নিয়ে গেছে। এখনও অনেক কয়েকটা জায়গা এখনও দেখা বাকি আছে। দেখি ওইটার ভিতরেও মনে হচ্ছে ইঁদুর থাকতে পারে, অথবা এখনও গন্ধ ছড়ায়নি, শুধু এই জায়গাটাই দেখছিলাম। আর একটু আছে রান্নাঘরে, তা রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। তবে রান্নাঘরে অনেক বড় বড় হচ্ছে জিনিসপত্রগুলো সরাতে গেলে আমি একা পারবো না। হয়তো চেষ্টা করলে পারবো, কিন্তু পরে অসুস্থ হয়ে পড়বো। আর আমি তো যেহেতু সিজারের পেশেন্ট, তো সিজারের পেশেন্টের কারণে আমার হয়তো সে জায়গাটায় ব্যথা হতে পারে বড় বড় জিনিস টানার কারণে। সে কারণে রিস্ক নিব না। আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকবে সেদিন ওনাকে দিয়ে ওই জিনিসগুলো পরিষ্কার করে নিব। তো রান্নাটা করতে যাব, এখনও পর্যন্ত রান্নার গোছগাছ শুরু হয়নি। এই যে ঘরের মধ্যে যে রান্নাঘরটা ছিল সেটা একটু মোটমাট টুকিটাকি সকালে নাস্তাটা করে নিয়েছি। নেওয়ার পর এই বেসিনটাতে একটু ভালো করে গুছিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা এই জায়গাটা পরিষ্কার না রাখলে অনেক খাবার দেখা যাচ্ছে আমি শাক ধুই, সবজি ধুই, সেই জিনিসগুলো যখন নিচে পড়ে যায় তখন সেই জিনিসগুলো আবার উঠিয়ে নিতে কিন্তু ঘৃণা করে। আর সব সময় যদি পরিষ্কার রাখি তাহলে কিন্তু ওই জিনিসগুলো পড়লেও নিতে তেমন একটা খারাপ লাগে না, আবার হচ্ছে জিনিসটাও আর কি ঘৃণা করে না। আজকে গ্রামের চালটা রান্না করছি না, আজ করব একটু প্যাকিং চাল রান্না করব। আর এই প্যাকিং চাল বেশ কিছু জমা হয়ে গেছে, তো 2টা ভাজিয়ে যদি রান্না করতে পারি তাহলে 2টা চালই হয়তো ভালো থাকবে। কিছুটা ওই চাল খেলাম, আবার কিছুটা এই চাল খেলাম, সেভাবে করেই হচ্ছে যদি চলি তাহলে 2টাই সমান তালে ফুরাবে। আর নয়তো একটা ফুরিয়ে যদি আর একটা ধরতে যায় হয়তো এই প্যাকেট চালগুলো তেমন একটা ভালো লাগবে না। প্রত্যেকটা জিনিসেরই তো একটু একটু করে মেয়াদ থাকে, তবুও এটা চাল যদিও বা মেয়াদ নষ্ট হবে না, তবুও আছে যে প্যাকেটের গায়ে যে ডেটটা দেওয়া আছে সেই অনুযায়ী খাওয়াটা ভালো হবে। তো আজকে রান্না করব পাতাকপি। আর এই পাতাকপিটা কিন্তু এর আগে আমরা খেতাম না। পাতাকপি ভাজি অথবা পাতাকপি চচ্চড়ি কোনোটাই খেতাম না, কিন্তু হঠাৎ একদিন আমি আমার এক কাকিকে দেখি যে পাতাকপি মাছ দিয়ে হচ্ছে রান্না করতে। তো তাকে দেখে আমি ভাবছি যে পাতাকপি ঘাসের মতো লাগবে খেতে, তো বললো তুমি খেয়ে দেখো। তো উনি হচ্ছে গরম মশলা দিয়ে একটু ছোট ছোট আলু কেটে দিয়ে রান্না করেছিলাম, বড় মাছ দিয়ে মানে রুই মাছ দিয়ে রান্না করেছিল। তো খেতে যা মজা লেগেছে, তারপর থেকে আমি পাতাকপি তো সপ্তাহে একদিন একটা করে রাখবই, আর সেই সাথে এভাবে আলু কেটে দিই। আলু কেটে দিয়ে তারপর মাছ দিয়ে পুরো গরম মশলা দিয়ে হচ্ছে একটু সরিষা বাটা, জিরে বাটা, কাঁচা ঝাল বাটা সব কিছু একসাথে দিয়ে এটা রান্না করি। তো রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে এটাতে আমি একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব। ফোড়নের পরপরই আমি এখানে পাতাকপিটা ধুয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছিলাম। তো এই পাতাকপিটা অনেকে কিন্তু ধুতে চায় না, আর আমার কিন্তু একটু খুঁতখুত লাগে, তো সে কারণে আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে এটাতে একটু লবণ দিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে দিব। আর এখন কিছুই করব না,
যখন পাতাকপিটা রান্না হয়ে যাবে, তো মানে রান্না হওয়ার পর্যায়ে যখন কমে যাবে তখন কিন্তু আমি এটাতে হলুদ অ্যাড করব। আর এরই হলে আমি মশলা বেটে নিচ্ছি। হচ্ছে একটু জিরা, সরষা, তারপরে গরম মশলা সব একসাথে কাঁচা ঝাল দিয়ে বেটে নিচ্ছি। আর আমার সাথে সাথে আমার মেয়েটাও রান্না করা শিখছে একটু একটু করে। তো ওকে যা কিনে দিয়েছিলাম সেই জিনিসগুলো দিয়েও কাটে। আমি যখনই রান্না করি তখনই ও আমার সাথে বসে বসে কাটাকুটো করে। তো ও আস্তে আস্তে হয়তো একটু একটু করে শিখছে। তো এইদিকে রান্নাটা হয়ে গেছে আমার। পুরো বাটা মশলা দিয়েছিলাম, দিয়ে সামান্য একটু কষিয়ে এটাতে কিন্তু আলাদা করে ঝোলের পানি দেওয়া লাগেনি। তবে যদি আপনারা পানিটা কম দেখেন তাহলে দিতে পারেন। তো আমার দেওয়া লাগেনি, না দিয়ে এটাতে ভিতরে আমি একটু একটু করে ফাঁকা করে মাছটা বসিয়ে দিয়েছি। আর গাছ থেকে সকালে পেঁপে কেটে এনেছিলাম, তো সেই পেঁপেটা দিয়ে মাছ দিয়ে ঝোল করলাম। আর এই তো আমার পাতাকপির একটু ঘন্ট মতোও হয়েছে, মাছ দিয়ে ঘন্ট করা। তো জিনিসটা একদম ঘন্টের মতো হয়েছে, আলাদা করে কিন্তু ঘেঁটে দেওয়া লাগেনি, তবে আলুগুলো আস্ত রেখেছি। পাতাকপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আমার বাসায় পাতাকপি এভাবে যদি রান্না করি তাহলে আর কোনো তরকারি পাতে নেয় না, শুধু পাতাকপি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো বিকালের দিকে এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে গাছ আমরা ছাদে অনেকে গাছ লাগাই, অনেকে জিজ্ঞাসা করি কিভাবে যত্ন নিতে হয় অথবা কিভাবে সার দিব। বাজারে কেনা সার অল্প কিনতে পাওয়া যায় এখন, তবুও ওই সারের থেকে মনে হয় বাসায় তৈরি করা যে সারটা হয় সেটাই সব থেকে ভালো হয়। এই ডিমের খোসাটা আমি জমিয়ে রেখেছিলাম 2 দিন, যে ডিম ভেজেছিলাম 4টা ডিমের খোসা। তো 4টা ডিমের খোসা এখানে ভালো করে ভেঙে গাছের গোড়াইগুলো দিয়ে দিব। আর এই ডিমের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন হয় গাছের জন্য, আর ফলন ধরে রাখতে ভীষণ পরিমাণে সাহায্য করে। গতকাল আমার যে বেগুন গাছটা কিনে নিয়ে আসছিলাম, তো সেটা আজকে লাগাতে যাচ্ছি উপরে। তো গতকাল নিয়ে আসেই তো সাথে সাথে লাগানো যায় না, একটু রেস্টে রেখেছিলাম, তো আজকে লাগিয়ে দিব। আর হচ্ছে এটা আমার মেয়েটাও আমাকে সাহায্য করছে, ওকে দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে কাজ শেখাচ্ছি আমি। তো এই টবগুলো যে হচ্ছে কলমি শাক লাগিয়েছিলাম সেগুলো উবড়িয়ে নিয়ে এটাতেই আমি বেগুন গাছটা লাগাবো। বরাবরের মতো একটা অনুরোধ করে যাব আপনাদের কাছে, যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। এর আগে যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো সাদা বেগুন, যেগুলো ডিমের আকৃতি হয়, ডিম বেগুনও বলে অনেকে। আর এই যে হচ্ছে গাছটা লাগাবো আজকে বেগুন গাছ, এটা হচ্ছে সবুজ বেগুন। তো এটার ফলন কেমন হবে সেটা তো জানি না, আমি কিনে নিয়ে আসছি নার্সারি থেকে। তবে এটা যখন ফলন হবে তখনই বুঝতে পারবো যে এটা কেমন ফলন হচ্ছে। তবে আশা তো আছে হবে, কিন্তু বলতে পারছি না কেমন হবে, কেননা মাটি খুবই কম এখানে। আর এগুলো একদম বালি মাটি, এটাতে ফলন উঠবে কি না সেটাও বলতে পারছি না। গাছগুলো লাগিয়ে দিয়েছি, এবারে ছায়ায় একটু রেখে তো এখানে একটু পানি দিয়ে দেব। তো আগের দিন যে ঝর্ণাটা দিয়ে পানি দিয়েছিলাম সেটা দিয়ে পানি দিলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা এখন দেখছি না, ওটা আসলে আমাদের না, যারা আমাদের এখানে বাসা ভাড়া আসছে জিনিসটা তাদের। তো তারা ওখানে ছাদেই রেখে দেয়, তো ওনাদের ওইটা নিয়ে আমি এর আগের দিন পানিটা দিয়েছিলাম। আর আজকে একটু বালতিটার ভিতরে ছিদ্র ছিল সেটা দিয়ে কিন্তু পানিটা এইভাবে দিয়ে ঢালছি। একবারে যদি ঢালে তাহলে পানিটা যে কোনো এক সাইড থেকে হয়তো উঠে যেতে পারে অথবা সরে যেয়ে গর্ত হয়ে যেতে পারে। তো সে কারণে এইভাবে করে পানিটা দেওয়া। তো পানিটা দেওয়ার পর মনে হয় গাছটা একটু হলেও আর কি বুঝবে না যে ওকে আলাদাভাবে লাগানো হয়েছে।
তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।